প্লেইং ইলেভেনে যে ৫টা চেঞ্জ করা হয়েছে থার্ড টি-20তে পাকিস্তানের সাথে, সেটা কি ঠিক হয়েছে? অনেকেই দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন যে প্লেইং ইলেভেনে পাঁচটা চেঞ্জ কীভাবে করে সেই লাক্সারিটা কি বাংলাদেশের কাছে আছে কিনা। ৫টা চেঞ্জ যে করেছে সেই জন্যই কি বাংলাদেশ থার্ড টি-20টাতে কোনো রকম কোনো পাত্তাই পেল না পাকিস্তানের সাথে এবং খুব বাজেভাবে হারলো? নাকি এটার পক্ষে গিয়ে যদি বলি যে ৫টা চেঞ্জ করাটা ঠিক হয়েছে, কোনটা আসলে ঠিক আর কোনটা বেঠিক, বা আমার কাছে আসলে এই ৫টা চেঞ্জের কারণ কি হতে পারে বা ব্যাখ্যা সেটাই কি হতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমি করছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন। যারা নাকি আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। যাই হোক, আজকে টপিকে কথা বলা শুরু করি। আমার স্ট্রেট ফরওয়ার্ড আনসার হচ্ছে এই ৫টা চেঞ্জ করা বা স্কোয়াডে যে রোটেশন করিয়ে যে খেলানো হলো, এইটা অ্যাবসলিউটলি ঠিক ছিল। কেন বলছি এই কথাটা, ফার্স্ট একটু শুনে দেখবেন। আমরা অনেক সময় কিন্তু বলে থাকি বাংলাদেশ কেন তাদের টিমে এক্সপেরিমেন্ট করে না। আমরা কিন্তু অনেক সময় অনেক হারের পর আমরা বলে থাকি যে বাংলাদেশ কি ওইটা করতে পারতো, এইটা করতে পারতো, বা স্কোয়াডে অমুকে ছিল তমুক ছিল, তাদেরকে কেন খেলার সুযোগই করে দেওয়া হলো না। তখন যদি টিম ম্যানেজমেন্টের উপরে এরকম একটা আলগা প্রেশার আমরা দিতে পারি, তাহলে এখন যখন নাকি টিম ম্যানেজমেন্ট সেই সাহসী সিদ্ধান্তটা নিয়েছে, সেইটার বিপক্ষে কেন আমরা যাচ্ছি? আমাদের কি শুধু সমালোচনা করার জন্যই কি আমাদের কথা বলা, নাকি আসলে তার ভেতরে কোনো রকম কোনো যুক্তি বা ব্যাখ্যা রয়েছে? দেখেন, একটা জিনিস হচ্ছে এখানে সবথেকে বড় যেই দুইটা নাম চলে আসছে, এক নাম্বার হচ্ছে নাইম শেখকে কেন খেলানো হলো, নাইম শেখকে কেন তানজিদ তামিমের বদলে সেকেন্ড টি-20তে খেলানো হলো, আবার ইমনকে কেন থার্ড টি-20তে ড্রপ করে নাইম শেখকে খেলানো হলো। একটা জিনিস হচ্ছে আপনার স্কোয়াডের স্ট্রেংথটা কেমন রয়েছে, বা আপনার যখন নাকি আপনি একটা গ্লোবাল ইভেন্টে যাবেন, সেটা সামনে এশিয়া কাপ আছে বা নেক্সট ইয়ারে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আপনার স্কোয়াডের ব্যালেন্সটা কতটুকু রয়েছে, আপনার প্রপার ওপেনারের ব্যাকআপ একজন তৈরি হয়েছে কিনা, আপনার মিডল অর্ডারে কি কেউ আছে কিনা। যখন কিনা আপনি হচ্ছে সিরিজ জিতে গিয়েছেন, 2-0 আছেন, তখন থার্ড টি-20তে কিন্তু সেই লাক্সারিটা রয়েছে যে আপনি চাইলে সেখানে কাউকে টেস্ট করে দেখতে পারেন, অথবা আপনার বেঞ্চ স্ট্রেংথ কীরকম রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে দেখতেই পারেন, এবং সেটাই কিন্তু করেছে। এবং সেই সাহসী সিদ্ধান্তটার জন্য টিম ম্যানেজমেন্টকে কিন্তু আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কারণ আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, আপনার ওপেনার সেটেল দুইজন রয়েছেন, সেইটা হচ্ছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। অনেক দিন পরেই কিন্তু একই প্যাটার্নের বা নতুন দিনের যে টি-20 নিয়ে আমরা কথা বলি, সেখানে এই দুইজন অনেক বড় রোল প্লে করছেন এখন। এই দুইজনকে যখন নাকি খেলানো হচ্ছে, তখন আপনার কোনো কারণে যদি এই দুইজনের কেউ একজন ইনজিউর্ড হয় বা কেউ একজন ফিজিক্যাল আনওয়েলনেসের কারণে যদি খেলতে না পারে, তাহলে আপনার অবশ্যই স্কোয়াড থেকে ব্যাকআপ ওপেনারকে খেলাতে হবে। সে ব্যাকআপ ওপেনার হিসেবে, যেহেতু আমরা শ্রীলঙ্কা ট্যুরেই আমরা নাইম শেখকে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে একটা অদ্ভুতরের রিজনে তাকে নাম্বার 4-এ খেলানো হয়েছে, যেই পজিশনে তিনি কখনোই খেলেন নাই, তাহলে নাইম শেখকে তো আর একটা চান্স আপনাকে দিতেই হবে। সেই চান্সটা এশিয়া কাপের আগে একমাত্র সিরিজ ছিল পাকিস্তান সিরিজ, যেইখানে নাকি আমরা অলরেডি 2-0 সিরিজটা জিতে গিয়েছি। এইখানে নাইম শেখকে তো খেলিয়ে টেস্ট করে দেখতে হবে যে নাইম আসলে কতটুকু রেডি এই দুইজনের ব্যাকআপ ওপেনার হিসেবে বা এই দুইজনের ব্যাকআপ হিসেবে খেলার জন্য। সেখানে যদি নাইম শেখকে দেখাই না হতো, তাহলে কি আবার আপনারা এই প্রশ্ন তুলতেন না, যেই ছেলেটা ডোমেস্টিকে এরকম হাজার হাজার রান করে এসেছে, তাকে কেন একটা ম্যাচের জন্য খেলানো হলো না? আমার কাছে মনে হয় যে যেই কাজটা টিম ম্যানেজমেন্ট করেছে, রোটেশনে যে 5জনকে আপনার খেলিয়েছে, সেটা আমার কাছে মনে হয় ঠিক। কারণ আপনার বেঞ্চ স্ট্রেংথ চেক করে দেখতে হবে। এশিয়া কাপের আগে আপনার কিন্তু আর কোনো খেলা নেই। সো আপনাকে টিম সিলেক্ট করতে হলে এই রিসেন্ট যে ট্যুরগুলো খেলছি আমরা, যেমন শ্রীলঙ্কার সাথে খেলেছি, পাকিস্তানের সাথে খেললাম, এই 2-3টা সিরিজ থেকেই কিন্তু আপনাকে টিম সিলেক্ট করতে হবে যে আসলে প্রপার আপনার অপশনস কারা কারা হতে পারে। আমাদের এই টিমের ভেতরে সব থেকে দুর্বল জায়গা দুইটা দেখা যাচ্ছে। একটা হচ্ছে আমাদের ওপেনিংয়ে কোনো ব্যাকআপ রেডি নেই। সেকেন্ড হচ্ছে মিডল অর্ডারে তো কাউকে তাওহিদ হৃদয়ের বিকল্প হিসেবে নেওয়াই হয়নি। আপনি বলেন শ্রীলঙ্কা সিরিজ, আপনি বলেন পাকিস্তান সিরিজ, এই দুইটা সিরিজেই কিন্তু মিডল অর্ডারে কোনো ব্যাকআপ ছিল না। সো এইটা কিন্তু ভুগিয়েছে। যেমন গতকালকের ম্যাচে আরও একজন কিন্তু একেবারে ক্লিক করেন না, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এখানে কিন্তু মিরাজের যে ব্যাটিং ব্যর্থতা বা ব্যাটিং লিমিটেশন যে রয়েছে টি-20র জন্য, সেটা কিন্তু স্পষ্টভাবে আবারও ফুটে উঠেছে, এবং কালকে কিন্তু সেটা প্রুভেন হয়ে গেল যে না, মিরাজকে দিয়ে আসলে মিডল অর্ডারের টি-20র জন্য সেইটা ফেল করবে, এবং সেটা কিন্তু কালকে আবারও প্রমাণিত হলো যে মেহেদী হাসান মিরাজকে দিয়ে সেই মিডল অর্ডারের ব্যাটিংটা আসলে টি-20তে পসিবল না। তার সাথে সাইফুদ্দিন ব্যাটিং অলরাউন্ডার আমাদের নেই বা বোলিং অলরাউন্ডার আমাদের নেই, সেটা কিন্তু আমরা অনেক বড় একটা পেস বোলিং অলরাউন্ডার, টু বি ভেরি স্পেসিফিক যদি মেনশন করি, যে আমাদের এই আফসোসের জায়গাটা অনেক বড়।
সেখানে সাইফুদ্দিনকে নেওয়াটা কি ভুল হয়েছে? সাইফুদ্দিন কিন্তু কালকে প্রথম 3টা ওভারে মাত্র 9টা রান দিয়েছেন। সো হি ওয়াজ গোয়িং ভেরি গুড টিল দ্য লাস্ট ওভার। আপনার সেখানে 19 নম্বর ওভারে গিয়ে তিনি 19টা রান দিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, তো সাইফুদ্দিনকে কি খেলানো খারাপ হয়েছে? আপনার সাইফুদ্দিনের ব্যাটিংটা যদি দেখেন, হ্যাঁ হয়তোবা কালকে আপনি বলতে পারবেন যে লুজিং কজে ওই রানটা কোনো কাজেরই দেয় নাই, ওই রানটা টিমের কাজে দেয় নাই, বাট ওই রানটা কিন্তু দেখিয়েছে যে সাইফুদ্দিনকে ব্যাটিংয়ে আপনি কতটুকু তার কাছ থেকে আউটপুটটা পেতে পারেন। সো সাইফুদ্দিনের সেই ব্যাটিংটাও কিন্তু কালকে দেখতে পাওয়া গেছে। সো টেস্ট করা হয়েছে বলে যে আপনার এটা খুব বেশি ক্ষতি হয়ে গেছে, আপনার প্রতিদিন যদি আপনি চান যে আপনি হচ্ছে ধরে নিয়ে প্রত্যেক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেবেন, প্রত্যেক ম্যাচে অন্য টিমকে হারিয়ে দেবেন, এইটা আসলে ভুল। এবং এইভাবেই হয়ে আসতেছিল বলেই বাংলাদেশ টিমে আমরা কোনো চেঞ্জ দেখতে পাই নাই, বা বাংলাদেশ টিমের ওই যে আমরা যেটা নাকি রেগুলার বলে আসছি যে কেন ডিফারেন্ট কিছু ট্রাই করে না, কেন এক্সপেরিমেন্ট করে না, কেন আমরা সেই সাহসটা দেখাতে পারি না, আমাদের সেই সাহসের অভাবটা রয়েছে। ভাই যখন সাহসটা দেখালো তখন আপনি অ্যাপ্রিসিয়েট করেন, তখন আপনি অ্যাপ্রিসিয়েট না করে আপনি বদনাম করছেন, বা আপনি হচ্ছে গিয়ে কি বলে আপনার হচ্ছে আলোচনা থাকার জন্য আপনি তুমুল সমালোচনা করছেন। এগুলো আসলে জঘন্য জিনিস, বা এগুলো আসলেই একটা নেগেটিভিটি স্প্রেড করে। নেগেটিভিটি স্প্রেড করে আসলে ক্ষতিটা করছেন কার? বাংলাদেশ টিমের ক্ষতি করছেন। এখানে আপনি ওই প্রশ্নটা করতে পারেন যে সিলেকশনের প্রসেসে ভুল থাকতে পারে, কিন্তু আপনি এইটা বলতে পারেন না যখন একটা স্কোয়াডে একটা প্লেয়ারকে নিয়ে নেওয়া হয়েছে সেইখানে ওই প্লেয়ারটাকে কেন খেলার সুযোগটা তৈরি করে দেওয়া হবে না। আরেকটা পয়েন্ট এখানে আমি মেনশন করতে চাইবো যে আপনি মিডল অর্ডারে কাউকে যেহেতু নেনই নাই ব্যাকআপ হিসেবে, সো সেইখানে আসলে 2 দিন পরে আপনি যদি না খেলাইতেন মেহেদী হাসান মিরাজকে, আমি শিওরে বলে দিতে পারি কয়েকজন 1-2জন ইউটিউবার আছেন বা সাংবাদিক কাম ইউটিউবার আছেন, তারা কিন্তু মেহেদী হাসান মিরাজকে নিয়ে তুখোরভাবে ধরেন যে বোর্ডকে বা ম্যানেজমেন্টকে ধুয়ে দিত যে মিরাজকে স্কোয়াডে রাখা হয়েছে, মিরাজের মতন প্লেয়ারকে কেন খেলানো হলো না। আপনি যদি এশিয়া কাপে যান আপনার প্রপার একটা মিডল অর্ডার ব্যাটার লাগবে, সেখানে তাহিদ হৃদয় ব্যাকআপ হিসাবে মাহিদুল অঙ্কন অথবা নুরুল হাসান সোহানকে আপনার টিমে আনতে হবে। সেটা আনার জন্য একটা তো আপনার শিওর একটা এক্সপ্লেনেশন লাগবে যে মিরাজ ফেল করেছে। দেখেন মিরাজকে মিডল অর্ডার ব্যাটার হিসাবে সেটেল করার জন্যই কিন্তু মিডল অর্ডারের ব্যাকআপ নেওয়া হয়নি। এইটাই কারণ মেহেদী হাসান মিরাজকে কিন্তু একটা জেনুইন বোলার হিসেবে টি-20তে আসলে খেলানো হয় না, এবং সেটা ওপেন সিক্রেট সবার কাছেই। আমার কাছে মনে হয় যে তাই 5টা রোটেশন বা 5জনকে খেলিয়ে 30-20 ম্যাচটাতে বাংলাদেশ যে হেরে গেছে, এইটা আসলে এই 5জনকে খেলানোর জন্য হেরে যায় নাই। গতকালকে পাকিস্তান ভালো খেলেছে, বাংলাদেশ সেই ভালো খেলাটা খেলতে পারে নাই। বাংলাদেশ তাদের নিজেদের ক্যাপাবিলিটি মতন তার ধারে কাছেও যেতে পারেনি বলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আর এই যে 5জন যে চেঞ্জ করে আপনার রোটেশন করিয়ে যে খেলানো হয়েছে সেটা অ্যাবসলিউটলি ওয়াজ অন পয়েন্ট। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।